জন্মের পর থেকে আওয়ামী লীগ কতবার নিষিদ্ধ হয়েছে? কমপক্ষে ৩ বার একেবারে নিষিদ্ধ করা হয়েছে, আর এছাড়াও একাধিকবার কার্যক্রম নিষিদ্ধ, তাদের নিষ্ক্রিয় করে রাখা। এগুলো আওয়ামী লীগের জন্য একদম নতুন কিছু না। এবারও এই যে ডক্টর ইউনূস গত বছরের 12ই মে যে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেটি চলমান রাখলেন বর্তমান বিএনপির তারেক রহমানের সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কার কতটা লাভ এবং কার কতটা ক্ষতি, আজকে সেটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বুধবার 8ই এপ্রিল সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল 2026 পাশ করা হয়েছে। এই বিলের মধ্য দিয়ে যে 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন করা হয়েছিল, সেখানে নতুন কিছু ধারা যোগ করেছিল ডক্টর ইউনূস গত বছরের মে মাসে, এবং সেই সংযোজিত ধারার বলেই সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এবং সেটি গত বুধবার পরশুদিন সংসদে পাশ করে চলমান রাখলেন বিএনপি সরকার। কিন্তু এর ফলে আসলে কি হলো, এটা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একটা জিনিস আমি দেখেছি যে এই বিলটি পাশ হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে। মানে আমি আওয়ামী লীগ, এই ট্যাগটা আপনারা দেখবেন যে একদম ছেয়ে গেছে। মিলিয়ন মিলিয়ন লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের পলিটিক্যাল আইডেন্টিটি এভাবেই প্রকাশ করছেন। কিন্তু এই যে একটা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে বা তার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, এটা গণতন্ত্রের জন্য কতখানি সুখকর। এর ফলে বিএনপি কতটা লাভবান হবে। জামাত ইসলামের নাটকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তাদের যে নেতা ডাক্তার শফিক, তিনি বলেছেন যে এটি নিয়ে একটু আলোচনা হওয়া দরকার ছিল। মানে মশকরার একটা সীমা থাকা উচিত। এই যে গত বছর মে মাসে যে নাটকটা স্টেজ করা হলো এনসিপি, জামাত, শিবির মিলে, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এসবই তো একটা পাতানো খেলার অংশ ছিল, এবং তার সাথে বিএনপিও জড়িত ছিল। সুতরাং এখন জামাত যতই বলুক এটি নিয়ে আলোচনা দরকার ছিল, এটি আসলে লোক দেখানো। বিএনপি যেটা করেছে, বিএনপি এটা নিয়ে এক এক সময় এক এক কথা বলেছে। তারা নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগ ভোটটাকে তাদের পক্ষে নিয়েছে এই প্রতারণাটুকু করে। তারেক রহমান স্বয়ং নিজে বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আবার এই যে নির্বাচন, এই নির্বাচনে ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার খান এমনভাবে গুটি সাজিয়েছিলেন যে জামাত নিশ্চিত ক্ষমতা যেত। তো সেই জায়গা থেকে বিএনপিকে এই 227 আসনে জয়লাভ করার মতো পরিস্থিতি তৈরি করা, এর পেছনে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। আওয়ামী লীগ এবং বিশেষ করে হিন্দু ভোটাররা, তারা ধানের শীষে ভোট দিয়েছে জামাত ঠেকানোর জন্য। এবং সেই সময়ের প্রচারণায় কিন্তু বিএনপির অনেক নেতাই, তাদের দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। এমনকি এই যে আইনমন্ত্রী, তিনিও নির্বাচনী জনসভায় বলেছেন যে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে যে রিট হয়েছিল অ্যাটর্নি জেনারেল থাকাকালীন, তিনি সেই রিটের বিরোধিতা করেছিলেন। তো এই সবই আসলে পাতানো খেলা আওয়ামী ভোটটা নেওয়ার জন্য। এখন কথা হলো, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি এটি জানতেন না? অবশ্যই জানতেন। এবং কোন দিকে যাচ্ছে এটা সাধারণ নেতাকর্মীরা, আমরা হয়তো নানান সময়ে বিভ্রান্ত হই। আমরা হয়তো মনে করেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো আমরা একটা চেঞ্জ দেখব, হয়তো আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞাটা তারা তুলে নেবে। আমাদের অনেকেই মনে করেছিলাম যে গত প্রায় 17 বছর লন্ডন, একটা উন্নত দেশে নির্বাসিত থাকার ফলে তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন আসবে। তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন এসেছে, এটা সত্যি, কিন্তু এই পরিবর্তনটা বাহ্যিক। তিনি একটি সাদা রঙের জামা পরেন, তিনি একজন, আমরা নারী প্রধানমন্ত্রী দেখে অভ্যস্ত ছিলাম, সেখানে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখছি। তিনি কথা বলেন না, তিনি সংসদে চুপ করে বসে থাকেন।
তিনি কেন কথা বলেন না এটা নিয়েও সমালোচকরা, নিন্দুকেরা অনেকে কথা বলে। তারা বলেন যে সম্ভবত একটা সংসদ নেতার যে নেতৃত্বের গুণাবলী থাকা দরকার, যে মেধা থাকা দরকার, যে দক্ষতা থাকা দরকার, যে দূরদর্শিতা থাকা দরকার, সেগুলো তারেক রহমানের আছে কি না। তিনি তো এই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন, তো নিঃসন্দেহে তিনি অনভিজ্ঞ। তো এই এই তারেক রহমানের সীমাবদ্ধতাগুলো নিয়ে কিন্তু নিন্দুকেরা নানান আলোচনা করছে। এবং যে তারেক রহমান, যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, যে বিএনপির জন্ম পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পৃষ্ঠপোষকতায়, সেই বিএনপি ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এবারে নির্বাচনে ক্ষমতায় আসছে। এইটা কিন্তু একটা জটিল সমীকরণ। ভারতও জানে যে বিএনপি কি করতে পারে, পাকিস্তানও জানে বিএনপি আসলে কার। সুতরাং এই যে রাজনীতির একটা খেলা, এই খেলায় মানে আমরা হুট করে কোনো কমেন্ট করতে পারি না। এবং এই জটিল মুহূর্তে যে বিষয়টা হলো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা একদিকে তারা মানে তাদের পলিটিক্যাল আইডেন্টিটি যেমন বোল্ডলি এক্সপ্রেস করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কথাবার্তায়। আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞার ফলে মনে হয় যে আরো বেশি এক সক্রিয় হয়ে উঠলো, আরো বেশি জোরালো একটা ভূমিকা নিল। আমার কাছে মনে হচ্ছে যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অনেক উপকার করা হলো। এখন আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে সেটা নিয়ে আমি আজকে পরের একটা পর্বে কথা বলবো, সাক্ষাৎকার নেবো একজনের, সেখানে আমি আওয়ামী লীগের প্রত্যাবর্তন এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আজকে আমি এই আলোচনাটা সীমাবদ্ধ রাখি যে এই যে বিএনপি যে রাজনীতিতে একটা খারাপ নজির স্থাপন করলো, এবং এই যে একটা সন্ত্রাস দমন অধ্যাদেশ এর মধ্য দিয়ে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার যে একটা নজির স্থাপিত হলো, এটা যে ভবিষ্যতে আর কারো উপরে আরোপিত হবে না সেটা কিন্তু আমরা জোর করে বলতে পারি না। যে দলটির সমর্থকের সংখ্যা 50%-এর বেশি বা 5 কোটি ভোটার অন্তত আওয়ামী লীগের সমর্থন করে, সেই সেই সংগঠনটিকে আপনি কাজ করতে দেবেন না এবং তার কোনো সাইড ইফেক্টস হবে না, তার কোনো খারাপ ইফেক্টস হবে না, সেটা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এটা না ভাবার কোনো কারণ নেই। বিএনপি যদি মনে করে যে তারা আজীবনের জন্য ক্ষমতা পেয়েছে, তাদের আর কখনো ক্ষমতা থেকে যেতে হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ বাইরে থাকবে, আগামীতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আছে, সেই নির্বাচনে তারা আনচ্যালেঞ্জড নির্বাচিত হয়ে আসবে, এবং তারা তখনও আবার দেখবেন যে দুর্জনের ছলের অভাব অভাব হয় না, তারা তখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আবারও চেষ্টা করবে। তো এই সব বিএনপির ক্যালকুলেশন, কিন্তু এই ক্যালকুলেশনগুলো অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে সবই মানে কোনোটাই আসলে তেমন শক্তিশালী জোরালো যুক্তি না। আর আমার একটা দুঃখ হয় যে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ক্ষমতার থেকে তার প্রস্থানটা কিন্তু কখনোই স্মুথ হয়নি। 1981 সালের মে মাস মন্ত্রী পরিষদের একটা মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে সেই সময়ের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান বলছেন যে আমাদের একটা নিয়ম করা উচিত যে একজন পরপর 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। তখন সেই মন্ত্রী পরিষদে যেসব ইয়াং মন্ত্রীরা ছিলেন, আবুল হাসনাত এবং অন্যান্যরা, তারা তীব্র প্রতিবাদ করে বলেছিলেন যে আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স খুব কম, তিনি আরো 30-40 বছর নিঃসন্দেহে রাজনীতি করবেন, সুতরাং কেন আমরা এরকম একটা 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না এরকম একটা নিয়ম কেন আমরা চালু করব। দেখেন, তার 2 সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান নিহত হলেন। এবং জিয়াউর রহমান যে মুহূর্তে নিহত হয়েছিলেন, আপনাদের যদি মনে থাকে, সে সময় কিন্তু তার জনপ্রিয়তা, তার যে 3-4 বছরের শাসন, সেই সময় তার জনপ্রিয়তা ভালোই ছিল। হ্যাঁ, তিনি ততদিনে ধরেন কয়েক হাজার সৈনিককে হত্যা করেছে, বিমান বাহিনীর, আর্মির সৈন্যদের হত্যা করেছে, তার হাতগুলো রক্তে লাল, স্টিম রোলার চালিয়েছে, আওয়ামী লীগারদের উপরে জেলখানা ভর্তি করেছে, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের দিয়ে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। তিনি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা ছিলেন এবং পঙ্গু হলে সাধারণত তাকে ফাঁসিতে ঝুলানো যায় না। তো কোনো কিছু তোয়াক্কা না করে নিজের ক্ষমতা যখন সংহত করেছেন, ঠিক 2 সপ্তাহের মধ্যে তিনি খুন হলেন।
সালের পরে যখন সালে ক্ষমতা হস্তান্তর হবে তখনও একটা আর্মি কুর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আবার 2006 সালের কথা তো আপনারা জানেন যে তারেক রহমান হাওয়া ভবন করে এমন এমন অপরাধের সাথে তিনি জড়িয়েছেন, জঙ্গিবাদকে উস্কে দিয়েছেন, বাংলাদেশে জঙ্গিবাদের অন্যতম গডফাদার হয়েছেন। তো এবং তিনি ক্ষমতা না ছাড়ার জন্য কেয়ারটেকার পুরা সিস্টেমটাকে এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলেন যে আলটিমেটলি 111 এলো। এবং 111-এর পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব রাজনৈতিক নেতা, তার মধ্যে তারেক রহমান নিজে একজন, এবং তিনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, জেলে ছিলেন 1 বছরের বেশি। সো বিএনপি প্রতিবারই মনে করে যে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী হবে, তারা ক্ষমতা থেকে যাবে না। সো আগামীতেও তারেক রহমান যেভাবে আগাচ্ছে, এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো যে তারেক রহমানকে আসলে কারা পরামর্শ দিচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে বলতে পারি যে হানিমুন পিরিয়ড শেষ হয়নি। একটা রাজনৈতিক দল ক্ষমতা এলে সাধারণত ধরা হয় যে 100 দিন তার হানিমুন পিরিয়ড, কিন্তু তার 60 ডেজও হয়নি। যে এর মধ্যেই যেভাবে তিনি তালগুলো পাকিয়ে ফেলছেন, এবং পাশাপাশি মানুষ মানুষ এখন কি চাইছে? মানুষ কি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা চাইছে? না, মানুষ একটু তেল চাইছে, মানুষ একটু গ্যাস চাইছে, মানুষ একটু খাবার চাইছে। আর কৃষক আলু নিয়ে আসতেছে, দাম পাচ্ছে না, পেঁয়াজ নিয়ে আসতেছে, দাম পাচ্ছে না। জুন পর্যন্ত 6 লাখ টন সারের দরকার, সরকারের কাছে আছে 2 লাখ টন সার। রিজার্ভের উপরে প্রেসার পড়তেছে, তেলের জন্য, বিদ্যুতের জন্য ভারতের কাছে হাত পা ধরতে হচ্ছে। তো প্রায়োরিটি সেটিংসে বিএনপি ভুল করছে। বিএনপি সরকার, তো তারা তো সরকার, তো তারা তো বাংলাদেশ চালানোর দায়িত্ব পেয়েছে। সেই দায়িত্ব, সেই কাজগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছে না। তারা এসব সস্তা, অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো মানে কাজগুলো করছে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষেধাজ্ঞা করে বিএনপি যে কি ভুলটা করলো, এর মাসুল বিএনপিকেই দিতে হবে, তারেক রহমানকেই দিতে হবে। আর এর জন্য গণতন্ত্র যে ক্ষতিগ্রস্ত হলো, সেটার সাফার করবে সমগ্র বাংলাদেশ। তবে এই দিন নয়, আরো দিনই আছে, এবং আওয়ামী লীগের যে কর্মী বাহিনী আছে তৃণমূলের, এই বাহিনীকে আসলে দাবায় রাখা যাবে না। এবং গত পরশুদিন থেকে যা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে আওয়ামী লীগকে আসলেই দাবায় রাখা যায় না, যাবে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।